এখন আমি আমার পরিবারের কাছে বোঝা হয়ে গেছি, দেশের কাছে বোঝা হয়ে গেছি। চাকরিটা যদি আমার নাহার যদি আমার গুলি করে বাইরে ফেলাইতো, বলতো যে তাহলে আমি বাপ্পা বলতে পারতো যে ট্রেনিংয়ে যে আমার ছেলেটা মারা গেছে। এর আগে আমি প্রাইমারিতে কর্মরত ছিলাম, মাঝখানে আমার আরেকটা চাকরি হয়েছিল, কিন্তু আমি ট্রেনিংয়ে থাকার কারণে ওইটাতে জয়েন করতে পারিনি। এখন 3টা চাকরি করার মানে যোগ্যতা অর্জন করার পরেও এই দেশে যখন আমি এখন বেকার, আমাকে বেকারের ট্যাগ নিয়ে ঘুরতে হচ্ছে। সাব ইন্সপেক্টর অসিত কুমার সাহা। আমি 4 নভেম্বর 2023 সালে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্ত সুবয়সপ্রাপ্ত হয়ে 1 বছরের ট্রেনিং করি আর কি। আমি 352 দিন ট্রেনিং করার পর আমাকে একটা ঠুনকো অভিযোগ, আমি নাকি খাবার না খেয়ে মাঠে বিশৃঙ্খলা করে ব্যারাকে চলে গেছি আর কি। এই ধরনের একটা ভিত্তিহীন আর কি এক ধরনের আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে আর কি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা প্রথমে মনে হয় বৈষম্যের শিকার হলাম আর কি। এই ধরনের আমাদেরকে ঠুনকো একটা অভিযোগ, এই অভিযোগে সাধারণত এরকম অভিযোগ হলে আমাদেরকে মাঠে 1 ঘন্টার একটা অতিরিক্ত ডিল করানো হয়, যেটা দুপুরের পরে 1 ঘন্টা ডিল। কিন্তু আমাদেরকে এই ধরনের একটা ছোটোখাটো অভিযোগ, মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাদেরকে একাডেমি থেকে বের করে দেওয়া হলো। এটা আমাদের জন্য একটা খুবই ক্ষতিকর আর কি। এখন আমাদেরকে পথে নামাই দেওয়া হয়েছে, আমরা চাই আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটা আমাদের দাবি আর কি। আমার ওই রকমের কোনো সুপারিশ বা এরকম কিছুই ছিল না। আমার একাডেমির কাগজ পত্র ব্যতীত আর কোনো কাগজ আমার ছিল না। এখন অন্য কেউ এটা দিছে কিনা এটা আমার জানা নাই, আর সুপারিশে যে চাকরি হয় এটাও আমার জানা নাই। আমি একদম আমার মেধায়, আমার যোগ্যতা আমি চাকরি পেয়েছি, এতটুকু আমি বলতে পারি বুকে হাত দিয়ে। চাকরির জন্য পড়াশোনা করতেছি, বেশ কয়েকটা ভাইবা দেওয়ার পরে এইটা আমার চাকরিটা হয়ে যায়। আমি পরিবারের বড় ছেলে, আমার বাবা একজন কৃষক, কৃষিকাজ করে, আমি বড়। দায়বদ্ধতার জায়গা থেকে তো সেটা আমার উপর অনেক বেশি দায়ভার। কিন্তু এখন চাকরিটা পাওয়ার পরে আমার পরিবারও স্বপ্ন দেখছিল, আমিও স্বপ্ন দেখছিলাম। পরিবার দাঁড়কর্য করে হলেও আমাদের টাকা পয়সা দিয়ে একাডেমিতে আমার খরচ চালাইছে। তো চাকরিটা যাওয়ার পরে এখন আমি আমার পরিবারের কাছে বোঝা হয়ে গেছি, দেশের কাছে বোঝা হয়ে গেছি। চাকরিটা যদি আমার নাহার যদি আমার গুলি করে বাইরে ফেলাইতো, বলতো যে তাহলে আমি বাপ্পা বলতে পারতো যে ট্রেনিংয়ে যে আমার ছেলেটা মারা গেছে। আমরা কর্তৃপক্ষ বরাবর চেষ্টা করছি, স্মারকলিপি দিছি, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো সাড়া পাই নাই বিধায় আজকে আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। আমাদের আসলে কষ্টের কথা কি বলবো ভাই, অনেকে এখানে আমরা যারা 321 জন আছে, অনেকের পরিবার মানে যে দারিদ্র, মানে নিম্ন মধ্যবিত্ত বলা যাবে না, অনেকে নিম্ন মধ্যবিত্ত, অনেকে 2টা-3টা সরকারি চাকরি ছেড়ে তারপর এই চাকরিতে গিয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে এর আগে আমি প্রাইমারিতে কর্মরত ছিলাম, মাঝখানে আমার আরেকটা চাকরি হয়েছিল, কিন্তু আমি ট্রেনিংয়ে থাকার কারণে ওইটাতে জয়েন করতে পারিনি। এখন 3টা চাকরি করার মানে যোগ্যতা অর্জন করার পরেও এই দেশে যখন আমি এখন বেকার, আমাকে বেকারের ট্যাগ নিয়ে ঘুরতে হচ্ছে। যেখানে যে আমি যে ম্যান্ডেট নিয়ে যে একাডেমিতে গিয়েছিলাম যে দেশের সেবা করবো বের হয়ে, সেখানে দেশের জন্য বোঝা হয়েছি, সাথে আমার পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছি। মানে আমি পরিবারের চোখের জলের কারণ হয়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আমরা 40তম ক্যাডেটস এই ব্যাচের সদস্য। আমাদেরকে 321 জনকে বিভিন্ন ধাপে ধাপে ডিসচার্জ করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, প্রথম 252 জনকে দেখানো হয়েছে প্যারেড মাঠে নাস্তা না করা এবং হইচই করা। তার পরবর্তী 58 জনকে দেখানো হয়েছে ক্লাসে হইচই করা, অমনোযোগিতা। তার পরবর্তী আরও 3 জনকে দেখানো হয়েছে যে ক্লাসে যখন যায় তখন মার্চিং করেনি, তারা বিশৃঙ্খলা করছে, একই লাইনে যায়নি। পরবর্তী 8 জনকে দেখানো হয়েছে তারা মাঠে হইচই করেছে। এই সর্বমোট 321 জনকে এই ধাপে ধাপে তারা ডিসচার্জ করেছে। তো যে কারণগুলো তারা দেখিয়েছে, এই কারণগুলো আসলে ভ্যালিড কোনো কারণ না। এটার জন্য তারা আমাদেরকে একাডেমিক্যাল যে ল, সেই অনুযায়ী তারা আমাদেরকে এক্সট্রা ডিল বা আমাদেরকে শাস্তি প্রদান করতে পারতো যদি আমরা এরকম কিছু করে থাকতাম। কিন্তু তা না করে তারা সরাসরি আমাদেরকে ডিসচার্জ করেছে, আমাদের ডিফেন্স করার সুযোগ দেয় নাই। ইভেন এই যে কারণগুলো দেখিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি।